প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি মেহেদি স্যার আজকে তোমাদের জন্য বিদ্যুতের চুম্বকীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে হাজির হলাম। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হলো তাড়িৎচুম্বক আবেশ, ট্রান্সফরমার, ডিসি মোটর এবং জেনারেটর। এই টপিকগুলো বইয়ে সুন্দরভাবে দেয়া নেই। যদি তুমি বইটা পড়তে যাও তোমার মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। তাই সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবে ভালো করে। আর এজন্যই তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে হবে। আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমরা শুরু করব তাড়িৎচুম্বক আবেশ দিয়ে। এই তাড়িৎচুম্বক আবেশ শুরু করার আগে আমাদের এই সম্পর্কিত কিছুটা ইতিহাস জানা লাগবে। কীরকম? এই তাড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত একই সাথে এই সংক্রান্ত গবেষণা একই সাথে তিনজন বিজ্ঞানী শুরু করেন। ইংল্যান্ডের মাইকেল ফ্যারাডে, আমেরিকার জোসেফ হেনরি এবং রাশিয়ার H.F.E. লেন্স। এই লেন্স সহ এই তিনজন বিজ্ঞানী অ্যাট এ টাইম এই বিষয়টা নিয়ে গবেষণা কার্য শুরু করেন। কিন্তু এই তিনজনের গবেষণার ফলশ্রুতিতে সর্বপ্রথম বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তাড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ উপস্থাপন করেন। পরবর্তীতে আমাদের যে জোসেফ হেনরি এবং লেন্স, এরাও এই সম্পর্কিত কিছু তথ্য মাইকেল ফ্যারাডের তথ্যের সাথে যোগসূত্র স্থাপন করেন। আমরা এখন চলে আসি তাড়িৎচুম্বক আবেশ কি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে পরীক্ষা করে বলছেন, এবং যা পরীক্ষা দ্বারা প্রমাণিত, কি বলছেন? যে আমরা একটা বদ্ধ কুণ্ডলী নিলাম। বদ্ধ কুণ্ডলী কি? দেখো, এখানে কোনো তড়িৎচালক শক্তি নেই, জাস্ট একটা তারকে পেঁচায়া আমরা যুক্ত করে দিলাম। এরকম একটা তারকে নিয়ে পেঁচায়া যুক্ত করে দিলাম। এখন এর মধ্য দিয়ে যেহেতু তড়িৎ চালক শক্তির উৎস নেই, তাই তড়িৎ প্রবাহ হবে না। আমি এখন এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিলাম। গ্যালভানোমিটারের কাজ কি? যে যন্ত্র দ্বারা কোনো বর্তনীর তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায় তাকে বলে গ্যালভানোমিটার। এবং কিভাবে অস্তিত্ব নির্ণয় করে? এই গ্যালভানোমিটারে একটা কাঁটা থাকে। তো আমি ধরলাম এই যে কাঁটাটা, এই কাঁটাটা বিক্ষেপ দেয়। অর্থাৎ এই কাঁটাটা যদি এর মধ্যে কারেন্ট ফ্লো হয়, এরকম বিক্ষেপ দেয়। যদি এই দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে বিক্ষেপ যদি এই দিকে দেয়, তখন উল্টা কারেন্ট ফ্লো এর জন্য এটা বিপরীত দিকে বিক্ষেপ দেয়। তো এই বিক্ষেপ দ্বারা আমরা বুঝবো যে এই বর্তনীর মধ্য দিয়ে কোনো ধরনের তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা। এখন আমরা চলে আসি একটি দণ্ডচুম্বককে। খেয়াল করে একটু, এই দণ্ডচুম্বককে আমরা যদি কাছে নিয়ে আসি, কিভাবে? দেখো, কাছে নিয়ে আসি, তখন দেখা যায় এই গ্যালভানোমিটারের বিক্ষেপ সৃষ্টি হয়। অর্থাৎ গ্যালভানোমিটারটা তার ইনিশিয়াল স্টেজ থেকে কিছুটা দূরে সরে যায়, এরকম থেকে এরকম সরে যায়। এখন দেখো তো, এখানে কিন্তু কোনো তড়িৎচালক শক্তির উৎস নেই, কিন্তু তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই যে একটা দণ্ডচুম্বক দিয়ে কোনো বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ সৃষ্টির এই প্রক্রিয়াকে তাড়িৎ চুম্বক আবেশ বলে। খেয়াল করো, তাড়িৎ মানে তড়িৎ সৃষ্টি করি কি দিয়ে? চুম্বক দিয়ে। স্পর্শ করা ছাড়া, তাই আমরা আবেশ বলি। তার মানে তাড়িৎ চুম্বক আবেশ। এখন এই তাড়িৎচুম্বক সংক্রান্ত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে দুটি সূত্র প্রদান করেন। এই দুটা সূত্র আমাদের কিন্তু বইয়ে নেই। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন উঠবো তখন এই সূত্র দুটা পড়ব, কিন্তু আমাদের বোঝার জন্য আমরা এই সূত্র দুটা এখনই একটু পড়ব বুঝে বুঝে। উনি প্রথম সূত্র বলছেন যে এই দণ্ডচুম্বককে আমরা যদি বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে যাই, খেয়াল করো তো, এই দণ্ডচুম্বককে কোন দিকে নিয়ে যাই? বদ্ধ কুণ্ডলীর দিকে। কিরকম? এটা হলো দণ্ডচুম্বক। আমি এই বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে গেলাম। নিয়ে গেলে এদের মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় থাকবে। তখন এটা হলো স্থির, এটা এই সামনের দিকে দৌড়াচ্ছে, তখন একটা আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যদি এই আপেক্ষিক গতিটা বন্ধ হয়ে যায়, তখন এর মধ্যে সৃষ্ট তড়িৎচালক শক্তির মানও শূন্য হবে এবং প্রবাহ শূন্য হবে। এখন এই গ্যালভানোমিটার থেকে আরও একটা জিনিস জানা যায়, যদি আমি একটি দণ্ডচুম্বককে কাছের দিকে নিয়ে যাই, তখন বিক্ষেপ যদি সে ডানে দেয় মানে ক্লকওয়াইজ দেয়, যদি আমরা দণ্ডচুম্বককে বিপরীতে নিয়ে আসি তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ দেয়। অর্থাৎ এটা দ্বারা বোঝা হলো, যদি কাছে নিই তড়িৎ প্রবাহ এইদিকে, যদি দূরে সরাই তখন তড়িৎ প্রবাহ তার বিপরীতে হয়ে যায়।
ফলে এই গ্যালভানোমিটারের বিক্ষেপও বিপরীত দিকে হয়। এটি হলো আমাদের প্রথম তাড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র। কি বলছে? যে বদ্ধকুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপেক্ষিক গতি বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত এই বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। যদি আপেক্ষিক গতি শূন্য হয়ে যায় তখন এর মধ্যে সৃষ্ট তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহও শূন্য হয়ে যাবে। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলছে এই যে আমি একটা দণ্ডচুম্বককে যখন কাছে নিয়ে যাব তখন আমি ধরলাম এর মধ্যে তড়িৎ প্রবাহ হলো। কেন তড়িৎ প্রবাহ কেন হবে? তার মানে এর এই রোধের বা পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হলো, যাকে আমরা বলি তড়িৎচালক শক্তি। আমি ধরলাম ই পরিমাণ তড়িৎচালক শক্তি সৃষ্টি হলো। এখন বিজ্ঞানী ফ্যারাডে বলছে যে কোনো একটা বদ্ধকুণ্ডলীতে এই দুইটার আপেক্ষিক গতি বজায় থাকলে যে পরিমাণ তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে তা, ভালো করে খেয়াল করব, যে পরিমাণ তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে তা এই কুণ্ডলীর মধ্য দিয়ে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। একটু ভালো করে খেয়াল করো কি বলছে, যে একটি দণ্ডচুম্বককে আমরা যদি কোনো বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে যাই তাহলে এই কুণ্ডলীতে যে বিভব পার্থক্যের অর্থাৎ তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে তা এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন যত বেশি হবে তড়িৎচালক শক্তি তত বেশি হবে, এবং ফ্লাক্সের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে তড়িৎচালক শক্তিও শূন্য হয়। এখন আমরা একটু খেয়াল করি ফ্লাক্স কি। আমরা জানি এখান থেকে বলরেখা সৃষ্টি হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। একটু খেয়াল করবো ভালো করে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে। একইভাবে এই দিকে আমরা বলরেখা কল্পনা করতে পারি, ভালো করে খেয়াল করবো কিন্তু শিক্ষার্থীরা। ওকে, এখন আমি যদি এই দণ্ডচুম্বককে এই কুণ্ডলের দিকে নিয়ে যাই তাহলে এই বলরেখাগুলো এর মধ্যে প্রবেশ করবে। তাহলে আমি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বলরেখা প্রবেশ করবে তাকে আমরা বলি ফ্লাক্স। তো আমি ধরলাম টি সময়ে বা ডিটি সময়ে ফ্লাক্স হলো ডি ফাই। তাহলে একক সময়ে ফ্লাক্সের পরিবর্তন কত? ডি ফাই ডিভাইডেড বাই টি। তাহলে এই ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। এটা হলো কি? এই বর্তনীতে সৃষ্ট তড়িৎচালক শক্তি। এখন এটা যদি একটা সরাসরি তার হতো, মানে পেঁচানো ছাড়া হতো, তখন ডি ফাই বাই ডিটি। কিন্তু যখন এই যে কুণ্ডলীর এই প্যাচের সংখ্যা যদি বাড়ে, যদি দুইটা হয় তাহলে এই তড়িৎচালক শক্তি দুই গুণ হয়ে যাবে, যদি তিনটা হয় তড়িৎচালক শক্তি তিন গুণ হয়ে যাবে, তাহলে যদি এন সংখ্যক পাক হয় তাহলে তড়িৎচালক শক্তি হয়ে যাবে ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এটা একটা ভালো করে মাথায় গেঁথে ফেলতে হবে। এটা কোন সূত্র? তাড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের দ্বিতীয় সূত্র। কি বলছে? বদ্ধ কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকলে এই বদ্ধ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তা এই কুণ্ডলীর মধ্য দিয়ে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। কিন্তু পাক সংখ্যা যদি বেশি হয় তাহলে সৃষ্ট তড়িৎচালক শক্তিও বেশি হয়ে যায়। এখন দুইটার জন্য হলে দুই গুণ হবে, তিনটার জন্য তিন গুণ হবে। তাহলে এন সংখ্যক যদি পাক সংখ্যা থাকে তাহলে তড়িৎচালক শক্তি হয়ে যাবে এন ডি ফাই বাই ডিটি। আমরা যদি একটু বুঝে থাকি তাহলে আমাদের এই ট্রান্সফরমার সম্পর্কে মোটামুটি 80% পড়াই কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন চলে আসি ট্রান্সফরমারে। একটু খেয়াল করো, এই ট্রান্সফরমারটা তৈরি করা হয় এই তাড়িৎ চুম্বক আবেশ। তাহলে আমরা শুরুতে আসি, এই ট্রান্সফরমার কাকে বলে খেয়াল করবে একটু। ট্রান্সফরমার কাকে বলে? আমরা বিভিন্ন স্থানে যে বিদ্যুৎ প্রেরণ করে থাকি, কীরকম? ধরো আমরা এই ঢাকায় যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ কিন্তু ঢাকায় তৈরি হচ্ছে না। কোথায় তৈরি হচ্ছে? হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায়, হতে পারে নরসিংদীতে, হতে পারে খুলনায়, হতে পারে চট্টগ্রামের কাপ্তায়ের জলবিদ্যুৎ কেন্দ্রে। ওখান থেকে বিদ্যুৎ তৈরি হওয়ার পর ঢাকায় সাপ্লাই করে। এখন আমরা তারের একটা ধর্ম জানি যে কোনো তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই তারটা কিছুটা উত্তপ্ত হয়। কি পরিমাণ? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি।
তাহলে এই পরিমাণ তাপ উৎপন্ন হলে এই তাপটা বিদ্যুতের শক্তির অপচয় হয়। এই তাপ শক্তির কি হয়? বিদ্যুতের অপচয় হয়। এই অপচয়টা কমানোর জন্য দেখো এখান থেকে অপচয় কমানোর জন্য কি করতে পারি আমরা? আইকে কমায় দিতে পারি, আর কে কি করতে পারি? কমায় দিতে পারি। এখন আমি যেই তার দিয়ে বিদ্যুৎ পাঠাবো, ধরো আমি এই তার দিয়ে বিদ্যুৎ পাঠালাম ঢাকায়, কোথা থেকে? চট্টগ্রাম থেকে ঢাকায়। এখন এই তারকে তো আমি পাল্টাতে পারি না, তার তো একই আছে সারা জীবন, কিন্তু আমি বিদ্যুৎ তো পাঠাইতে হবে। ফলে এই রোধ একে পরিবর্তন করা যাবে না। টাইম, আমি সারাদিন বিদ্যুৎ পাঠাবো, এই টাইমকেও পরিবর্তন করা যাবে না। তাহলে এখন বলো তো এখানে কি পরিবর্তন করতে হবে? যদি আমি আয়ের মানটা কমাতে পারি, মানে আয়ের মানটা যে কোনো উপায়ে, আমার টার্গেট হলো আয়টা কি করা? কমায়া দেয়া। এখন এই আয়টা কমানোর জন্য আমরা একটা যন্ত্র তৈরি করছি, এই যন্ত্রটার নাম হলো ট্রান্সফরমার। একটু খেয়াল করব কি উদ্দেশ্য? আয়কে কমায়া দেওয়ার জন্য। এখন আয়কে কমানোর জন্য আমরা কি যন্ত্র? ট্রান্সফরমার। তাহলে আমরা একটা ট্রান্সফরমার নিলাম। এই ট্রান্সফরমারটা তাড়িৎ চুম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখন আমরা একটু আসি যে ট্রান্সফরমারটা কিভাবে আয়কে কমায়। যদি আমরা মুখ্য কুণ্ডলিতে এই যে এই অংশে আমরা তড়িৎচালক শক্তি দিলাম ইপি, মানে ভোল্টেজ দিলাম। ভোল্টেজ দেওয়ার ফলে এর মধ্যে দিয়ে আইপি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। কি পরিমাণ? আইপি পরিমাণ। এখন আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ হলে এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এখন এই চুম্বক ক্ষেত্র যদি সৃষ্টি হয়, এখান থেকে বলরেখার সৃষ্টি হবে। এই বলরেখাগুলো এই পাশে যে অংশ আছে এর মধ্য দিয়ে অতিক্রম করবে একই পরিমাণ। অর্থাৎ এখানে যে ফ্লাক্সের পরিবর্তন হবে, এই অংশেও ফ্লাক্সের একই পরিমাণ পরিবর্তন হবে। আমি আবার বলছি, এই অংশে যে পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হবে, এই অংশেও একই পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হবে। অর্থাৎ একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা দুই অংশে একই হবে। এখন এই যন্ত্রের আমরা বলছিলাম আয়কে কি করে? কমায়। খেয়াল করে একটু, আয় কমায়, আয় কমে। এখন আমরা জানি যে কোনো একটা যন্ত্রের ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা P = VI। আয় যদি কমাইতে হয় তাহলে বি কি করতে হবে? বাড়াতে হবে। দেখো এখান থেকে একটু ভালো করে বুঝবা, আয় যদি কমায়, পি কিন্তু ধ্রুবক, ক্ষমতা তো ধ্রুবক, তাহলে ক্ষমতা যদি ধ্রুবক থাকে, আমি যদি আয় কমাই তাহলে কি করতে হবে? বি বাড়াতে হবে। তাহলে আমরা এভাবেও বলতে পারি এই ট্রান্সফরমারের কাজ হলো বিকে কি করা? বৃদ্ধি করা। বিকে কি করা? বৃদ্ধি করা, মানে বাড়ায় দেয়া। এখন এই বিকে বাড়ানো অথবা কমানো, এই আয়কে বাড়ানো অথবা কমানো, এর উপরে ভিত্তি করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন স্টেপ আপ ট্রান্সফরমার কি? যেই ট্রান্সফরমার দিয়ে নিম্ন বিভবকে, একটু খেয়াল করে দাও, কোন বিভবকে? নিম্ন বিভব, নিম্ন বিভবকে রূপান্তর করবে উচ্চ বিভবে, উচ্চ বিভবে। এটা হলো স্টেপ আপ, মানে বাড়ায় দিছে, স্টেপ আপ ট্রান্সফরমার, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হলো ডাউন, মানে কমায় দেয় কাকে? উচ্চ বিভবকে নিম্ন বিভবে, নিম্ন বিভবে। এখন যেই ট্রান্সফরমারে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব করে, খেয়াল করো, বিভব বাড়ায়। এখন আমরা জানি কি? ওই যে P = VI, তাহলে যার বিভব বাড়বে তার আয় কি হবে? কমবে। তাহলে আমরা স্টেপ আপ ট্রান্সফরমারকে এভাবে বলতে পারি যে ট্রান্সফরমারে উচ্চ তড়িৎ প্রবাহকে নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। কিভাবে পাইছি আমরা? ওই যে P = VI, আই যদি বি যদি বেশি হয় তার আয় কি হবে? কমে যাবে। ফলে উচ্চ তড়িৎ প্রবাহকে নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করবে। আর স্টেপ ডাউন, ডাউন মানে কি? কমায় কাকে? বিভবকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব, বি যদি উচ্চ হয় আয় কি হবে? নিম্ন। তখন আমরা বলতে পারি নিম্ন প্রবাহকে নিম্ন বিভব, তার মানে আয় উচ্চ, অর্থাৎ উচ্চ তড়িৎ প্রবাহে পরিণত করে, তাকে আমরা কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন আমরা ট্রান্সফরমারের সাধারণ গঠন আলোচনা করব। কখন স্টেপ ডাউন হবে আর কখন স্টেপ আপ হবে এটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা সাধারণ নীতি হিসেবে ট্রান্সফরমারের আলোচনায় আসি। একটু খেয়াল করো, এখানে যদি ইপি পরিমাণ আমি তড়িৎচালক শক্তি দিই, এখন আমরা ইপি সমান লিখতে পারি, এর পাক সংখ্যা যদি এনপি হয়, এনপি
ডি ফাই বাই ডিটি। আমরা কই পেয়েছি এটা? ফ্যারাডের দ্বিতীয় সূত্র হতে। এখন এখানে যদি ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই বাই ডিটি হয়, এখানেও ফ্লাক্সের পরিবর্তন কত হবে? ডি ফাই বাই ডিটি। তাহলে আমরা সেকেন্ডারি ক্ষেত্রে লিখতে পারি ইএস ইকুয়াল টু এন এস ডি ফাই বাই ডিটি। দেখো, এটা হলো প্রাইমারি অংশের জন্য, এটা হলো সেকেন্ডারি অংশের জন্য, কিন্তু আমরা আবার একটুক জানি দুইটার ফ্লাক্সের পরিবর্তন হার কি? সমান। এখন আমরা যদি এই ইপি কে ইএস দ্বারা ভাগ করে দিই তাহলে কি হয় বলো তো? ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়ালস টু, ভাগ করলে ডি ফাই বাই ডিটি কাটা যায়, তাহলে থাকে কত? এনপি বাই এনএস। এই সূত্র দিয়ে আমরা ট্রান্সফরমারের অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস, এটা একটু মাথায় রেখে দিতে হবে। কিন্তু আমরা বলছিলাম যে শক্তির সংরক্ষণশীল নীতি অনুযায়ী আমরা বলতে পারি এই অংশের ক্ষমতা আর এই অংশের ক্ষমতা, কারণ ক্ষমতার তো পরিবর্তন হবে না, এটা কি থাকবে? একই থাকবে। তাহলে এই অংশের ক্ষমতা আমরা পি ইকুয়াল টু কি জানি? ভিআই। তাহলে আমি লিখলাম পি ইকুয়াল টু, দেখো পি ইকুয়ালস টু ভিআই, এখানে ভোল্টেজ এই অংশে কত? ইপি। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ইপি, আর তড়িৎ প্রবাহ কত? আইপি। তাহলে এই অংশের ক্ষমতা আমি লিখলাম পি ইনপুট মানে শুরুর অংশ, আমি এটা সরবরাহ করলাম, ইনপুট ইকুয়াল টু ইপি ভিআই মানে আইপি, এবং এই পি আউট মানে আউটপুটে আমরা কি পেলাম? পি ইকুয়াল টু ভিআই, বি কত? ইএস, বিআই, আই মানে কত? আইএস। তাহলে আমরা যদি লিখি যে শর্ত মতে, কার শর্ত মতে? শক্তির সংরক্ষণশীল নীতির শর্তানুযায়ী পি ইনপুট ইকুয়াল টু পি আউটপুট, মানে এই ক্ষমতা আর এই ক্ষমতা সেম থাকবে। তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি ইপি আইপি ইএস আইএস, এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা একটু মিলে লিখি ইপি বাই ইএস, তাহলে এখানে ইপি আছে ইএস আছে, তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি না যে ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। কীভাবে? ইপি ইএস নিচে চলে আসছে ইকুয়াল টু আইএস উপরে আসে, আইপিটা নিচে চলে আসছে। এখন দেখো তো ইপি বাই ইএস ইকুয়াল টু কত? আইপি আইএস বাই আইপি। তাহলে আমি এটাকে লিখতে পারি না ফাইনালি যে সুতরাং ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। এটা একদম মাথায় সেট করে ফেলতে হবে এই সূত্রটা। আমাদের এই ট্রান্সফরমার সংক্রান্ত যত অঙ্ক আমরা করব এই অধ্যায়ের, আমরা সব এই সূত্র দিয়ে করব। ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইপি বাই আইএস। এখন ট্রান্সফরমার কখন নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করবে আর কখন উচ্চ বিভবকে নিম্ন বিভবে করবে একটু খেয়াল করি তো। এখানে আমরা যে দুইটা শর্ত লিখছিলাম যে ইপি ইকুয়াল টু এনপি ডি ফাই বাই ডিটি, আর এখানে ইএস ইকুয়াল টু এনএস ডি ফাই বাই ডিটি। এখন বলো তো এই কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে সৃষ্ট তড়িৎচালক শক্তি কি হবে? তত বেশি হবে। এখানেও আমরা এই যে লিখলাম ইপি ইকুয়াল টু এনপি ডি ফাই বাই ডিটি, যেহেতু দুই জায়গায় ডি ফাই বাই ডিটি এটা সমান, তাই যেখানে এনটা বেশি হবে সেখানে তড়িৎচালক শক্তি কী হবে? বেশি হবে। তাহলে আমি যদি এখানে এই কুণ্ডলীর পাক সংখ্যা মানে প্যাচের সংখ্যা যদি বাড়ায়া দিই তাহলে এই কুণ্ডলীতে বেশি তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে বা আবিষ্ট হবে, আর এখানে কম তড়িৎচালক শক্তি থাকবে। অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পরিণত করবে। কখন? যখন এই সেকেন্ডারি কয়েলে বেশি পরিমাণ তারের প্যাচ সংখ্যা থাকবে, অর্থাৎ পাক সংখ্যা বেশি হবে। আর যদি এমন ঘটনা ঘটতো এই এনপিটা বেশি, মানে এখানে প্যাচের সংখ্যা বেশি কিন্তু এখানে কম, তাহলে এই ডি ফাই বাই ডিটি দুই জায়গায় সমান কিন্তু এখানে এনপি বেশি, ফলে এখানে থাকতো উচ্চ তড়িৎচালক শক্তি কিন্তু এখানে থাকতো নিম্ন তড়িৎচালক শক্তি। তাহলে আমরা বলতাম এক্ষেত্রে উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে, তখন আমরা বলতাম এটি হলো স্টেপ ডাউন। কিন্তু এই ক্ষেত্রে যদি এনএস বেশি হয় তাহলে অবশ্যই সেটা কি? স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, তাহলে এখান থেকে আমাদের ট্রান্সফরমার গেল। পরীক্ষায় ওই যে আমরা বলছিলাম অবজেক্টিভ আসে, ট্রান্সফরমার কোন নীতির উপর ভিত্তি করে ক্রিয়া করে? তাড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে।
এখন আমরা আমাদের সর্বশেষ টপিকে চলে আসি, ডিসি মোটর এবং জেনারেটর। ডিসি মোটর কি একটু ভালো করে খেয়াল করব। আমরা বাসায় একটা মোটর ব্যবহার করে থাকি, যেটাই হলো উপরে বা আমাদের এই বাসার ছাদে যে পানির ট্যাঙ্ক আছে তাকে পূর্ণ করার জন্য আমরা এই মোটরটা চালিত করি, এবং এই মোটরটা চালাতে আমরা কিন্তু বিদ্যুৎ ব্যবহার করে থাকি। কারেন্ট না থাকলে আমরা কিন্তু মোটর চালাতে পারি না। তাহলে মোটরে আমরা দিই হলো বিদ্যুৎ শক্তি। খেয়াল করবো একটু, মোটরে কি দিই? বিদ্যুৎ শক্তি। কিন্তু আমরা পাই কি? এই বিদ্যুৎ শক্তি দিয়ে মোটরের একটা যে পাখা আছে ওই পাখাকে আমরা ঘুরিয়ে কিছু পরিমাণ পানি আমাদের বাসাবাড়ির বা দালানের ছাদে উঠাই। তাহলে কোনো কিছু ঘুরাইয়া উঠানো, আমি আবার বলছি, কোনো কিছু ঘুরাইয়া উঠানো মানে এটি হলো যান্ত্রিক শক্তি। তাহলে আমরা বলতে পারি যে মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এখন আমরা চলে আসি মোটরের কার্যনীতিতে। মোটরের কয়েকটা অংশ আছে, এই সাউথ আর নর্থ, এটা হলো এই দুইটা একটা স্থায়ী চুম্বক। এরা হলো স্থায়ী চুম্বক, মানে এক ধরনের না, আসলে একটা ক্যাসিংয়ের ভিতরে এই মোটরটা তৈরি করার সময় একটা ক্যাসিং থাকে। এই ক্যাসিংয়ের ভিতরে এই একটা সাউথ পোল আর একটা নর্থ পোল, দুইটা চুম্বক সেট করা থাকে। তারপরে এখানে একটা আয়তাকার তারের মতো পেঁচানো কুণ্ডলী অথবা গোলাকার হতে পারে, মানে পেঁচানো তার কুণ্ডলী থাকে। এর সাথে এখানে একটা অংশ যুক্ত থাকে যাকে বলে কমুটেটর। যাকে কি বলে? কমুটেটর। আর এই যে একটা কালো কালো অংশ, যে একটুক, একে বলে কার্বন ব্রাশ। কার্বন ব্রাশ। আর এটা তো আমরা জানি, এটা হলো ব্যাটারি। আর এই যে আয়তাকার তারকুণ্ডলী একে বলে আর্মেচার। তাহলে একটি ডিসি মোটরে আমাদের যে কয়টি অংশ থাকে তা হলো কি কি? দুইটা স্থায়ী চুম্বক, একটি আর্মেচার, একটা কমুটেটর, একটা কার্বন ব্রাশ আর একটা হলো ব্যাটারি। এখন এই মোটরটা কিভাবে কাজ করে আমরা একটু খেয়াল করব। এখানে এই ব্যাটারি দিয়ে আমরা যখন তড়িৎ চালক শক্তি সরবরাহ করি, অর্থাৎ এই আয়তাকার তার কুণ্ডলীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করি, তখন এই আর্মেচারটা ঘোরা শুরু করে। কিরকম? ধরো এই যে আর্মেচারটা আছে এরকম, সেটা এরকম একটা ঘূর্ণনের সৃষ্টি করে। ফলে এটা ঘুরিয়ে আমরা ওই যে পাখার মতো করে পানিটা আস্তে আস্তে উপরে উঠাই, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। কাকে? এই তড়িৎ চালক শক্তিকে। এখন এই কাজটা, এই যে মোটরের আর্মেচারটা এইভাবে ঘুরে কেন, এটাই হলো আমাদের বোঝার বিষয়। আমরা একটু তাকাই। আমরা চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়ারত বল আমরা ফ্লেমিংয়ের ডান হাতের সূত্রে দেখিয়েছিলাম। ফ্লেমিংয়ের কোন সূত্র? বাম হাতের সূত্র, অর্থাৎ বাম হস্তি নিয়ম। আমরা একটু এই বাম হস্তি নিয়ম দিয়ে এই মোটরের আর্মেচারটা কেন ঘুরবে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। একটু খেয়াল করি। তোমাদের এই বাম হস্তি নিয়মটা আমি আরেকবার বলি। মনে আছে তোমাদের? এফএমসি, ফাদার মাদার চাইল্ড। এফ মানে ফোর্স, মানে বল লাভ করবে। এম মানে মাদার বা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। আর চাইল্ড মানে কারেন্ট। সিতে চাইল্ড, সিতে কারেন্ট, মানে কারেন্ট। তাহলে দেখো, ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, আর এটা হলো কি? কারেন্ট। এখন আমরা একটু এখানে আসি। আমি ধরলাম এই যে দুইটা স্থায়ী চুম্বকের মাঝে এটা একটা আর্মেচার আছে, মানে পেঁচানো তার কুণ্ডলী আছে। এখন আমরা এখানে ব্যাটারি দিয়ে তড়িৎ প্রবাহ করলাম। তড়িৎ প্রবাহ করার পরে আমরা এই আর্মেচারটা কোন দিকে বল লাভ করে একটু খেয়াল করো। আমরা জানি যে দুইটা দণ্ডচুম্বক যদি রাখি, তাহলে এখানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চুম্বক বলরেখা ক্রিয়া করে, মানে এই দিকে চুম্বক বলরেখা ক্রিয়া করবে। কোন দিক থেকে? উত্তর থেকে দক্ষিণে। এখন আমরা এই যে ফ্লেমিংয়ের বাম হস্তি নিয়ম বলছিলাম, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি এই আঙ্গুলকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে রাখতে হবে। আর এটা হলো কারেন্ট, মানে যেদিকে কারেন্ট যাচ্ছে, দেখো কারেন্টটা যাচ্ছে এই দিকে, তাহলে আমি এই দিকে এই আঙ্গুলটাকে রাখতে হবে। আর এফটা কি নির্দেশ করবে? এই কুণ্ডলীটা কোন দিকে বল লাভ করবে সেটা নির্দেশ করবে। এখন আমি খেয়াল করো, উত্তর থেকে দক্ষিণ। দেখো এটা কি?
ফাদার মাদার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন আমি রাখলাম, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন দেখো এই দিকে, কিন্তু তার তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাই আমি হাতটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, দেখো উত্তর থেকে দক্ষিণে, ভালো করে খেয়াল করবো, উত্তর থেকে দক্ষিণে। এটা কে, এই যে ফাদার মাদার চাইল্ড, মাদার মানে ম্যাগনেটিক ফিল্ড, এই যে উত্তর থেকে দক্ষিণে ম্যাগনেটিক ফিল্ড, ফাদার মানে ফোর্স, আর এটা কি চাইল্ড মানে কারেন্ট। তাহলে কারেন্ট দেখো এই যে উপরের দিকে, আমি আঙ্গুল দিলাম উপরের দিকে, ভালো করে খেয়াল করবা, কারেন্ট কোন দিকে, উপরের দিকে, আঙ্গুল উপরের দিকে। এটা উত্তর থেকে দক্ষিণে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। তাহলে এই তার কুণ্ডলীটা কোন দিকে বল লাভ করবে, এই উপরের দিকে, অর্থাৎ এই দিকে একটা ঊর্ধ্বমুখী এই তার কুণ্ডলীটা বল লাভ করবে। ফলে এই যে আগে তার কুণ্ডলীটা আর্মেচারটা এইভাবে ছিল, ফলে এটা যেহেতু উপরের দিকে বল লাভ করবে, সে এই দিকে একটা ঘূর্ণনের সৃষ্টি করবে। এখন আমরা এই প্রান্তটা একটু খেয়াল করি তো, এই প্রান্তে কি ঘটনা ঘটবে, এই প্রান্তে কিন্তু দেখো আমার এটা ঠিক আছে উত্তর থেকে দক্ষিণ, কিন্তু দেখো কারেন্টটা আমার নিচের দিকে প্রবেশ করে, তো আমি এই যে নিচের দিকে ধরলাম, দেখো উত্তর থেকে দক্ষিণ, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, এটা হলো কারেন্ট মানে চাইল্ড। তাহলে এফটা কোন দিকে আছে বলো তো, এই যে দেখো এফ ভিতরের দিকে, ফলে এই এফটা ভিতরের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই যে আর্মেচারের এই প্রান্ত এটা হলো ভিতরের দিকে একটা বল লাভ করবে। তাহলে এখন দেখো তো, এই যে আমি এখানে আর্মেচার রাখলাম, এটা হলো উপরের দিকে বল লাভ করবে, আর এটা হলো নিচের দিকে বল লাভ করবে, ফলে এটা রোটেট হবে, রোটেট হয়ে আমি ধরলাম এরকম আসলো। এরকম আসলে তখন দেখো এটা ছিল পজিটিভ, তখন এই পাশটা এখানে চলে আসতো, এটা তো নেগেটিভ হয়ে যেত, ফলে এটা উল্টা মানে এই দিক থেকে ঘুরলে এই দিকে রোটেট আবার হওয়ার চেষ্টা করতো। কিন্তু এই ক্ষেত্রে এরকম ঘটে না। কেন ঘটে না? কারণ হলো আমরা যে এখানে কমিউটেটর ইউজ করি, এই কমিউটেটরের কাজটা হলো অনেকটা এরকম। আমি তোমাদের একটু দেখাই, এটা কই গেল, এই যে খেয়াল করো একটু, এই যে এইটা হলো, এই যে খেয়াল করি একটু, এই যে এটা হলো কমিউটেটর, এটা কি কমিউটেটর, আর এটা হলো তার কুণ্ডলী। যখন এই কমিউটেটরটা ঘুরে, এই যে ঘুরতেছে, কমিউটেটরটা কি করতেছে, ঘুরতেছে, যখন ঘুরে এখানে যে দুইটা ব্রাশ আছে কার্বন ব্রাশ, এরা কিন্তু স্থির থাকে, এই যে এরকম কার্বন ব্রাশ এইভাবে লাগানো থাকে। আর এই যে ব্যাটারি থেকে তারের সংযোগ, সেটা কিন্তু কমিউটেটরের সাথে না, সেটা হলো এই কার্বন ব্রাশের সাথে। এই আমি আর দুইটা আঙ্গুল হলো কার্বন ব্রাশ। এখন দেখো যদি এটা ঘুরতে থাকে, কিন্তু আমার এই হাত কিন্তু এই যে এই ব্রাশে স্থির আছে, হাত কিন্তু ঘুরতেছে না, ঘুরতেছে গিয়ে এই দেখো আয়তাকার তার কুণ্ডলী ঘুরতেছে, কিন্তু আমার এই কার্বন ব্রাশ দুইটা কি আছে, স্থির আছে। অর্থাৎ এই যে দুইটা আমরা কার্বন ব্রাশ ব্যবহার করলাম, এইটা আর এইটা, এই দুইটা কিন্তু অলওয়েজ এই পাশে থাকে। ফলে এই তারটা যখন ঘুরে, এই দেখো এইভাবে ছিল, ঘুরে এই প্রান্তে আসে, তখন এই কার্বন ব্রাশের এই প্রান্তটা কিন্তু এখানে যুক্ত থাকে। অর্থাৎ এই পাশে যেই তারের কুণ্ডলী আসুক না কেন, তার সর্বদা ধনাত্মক, আর এই পাশে সর্বদা কি থাকে, ঋণাত্মক। ফলে এই যে আর্মেচারটা আছে, এটা ক্রমাগত এভাবে ঘুরতে থাকে। এটাই হলো আমাদের ডিসি মোটরের কার্যাবলী। এখন আমরা এই ডিসি মোটর থেকে আমরা একটু জেনারেটরটা বলে দিই। জেনারেটর আমরা একটু জেনারেটরের ক্ষেত্রে খেয়াল করবা, আমরা জেনারেটর কখন ইউজ করি, ধরো হলো বাসায় তুমি বসে আছো, এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেছে, কারেন্ট যাওয়ার পর তুমি দারোয়ানকে ফোন দিয়ে বললে যে জেনারেটরের সুইচ অন করো। তাহলে জেনারেটর আমরা কেন ইউজ করি, বিদ্যুৎ পাওয়ার জন্য। আমি আবার বলছি কি পাওয়ার জন্য, বিদ্যুৎ পাওয়ার জন্য। এই জেনারেটরে দেয়া হয় যান্ত্রিক শক্তি, অর্থাৎ যন্ত্রটাকে ঘুরানো হয়। তাহলে যন্ত্রটাকে ঘুরালে তারপর আমরা এখান থেকে কি পাই, তড়িৎ শক্তি পাই। এখন এখানে যদি কোনোভাবে আমরা এই আর্মেচারটাকে ঘুরাতে পারি, সেটা কি হতে পারে, আর্মেচারটাকে কিভাবে ঘুরাইতে পারি, ধর এখানে একটা হ্যান্ডেল দিয়ে আমি আর্মেচারটাকে ঘুরাই দিলাম, এটা হতে পারে। অন্যভাবে হতে পারে আমি উপর থেকে এখানে একটা তোমার ফ্যানের পাখার মতো বসিয়ে উপর থেকে পানি ফেললাম জোরে, যেটা হলো জলবিদ্যুৎ কেন্দ্রে, ফলে এটাকে বলে তখন টারবাইন, আমি এটাকে ঘুরালাম, ফলে আর্মেচারটা ঘুরবে। এই আর্মেচারের ঘূর্ণন দ্বারা ওই আমরা জানি যে কোনো এক জায়গায় যদি এটা আর্মেচার ক্রমাগত ঘুরতে থাকে, তখন এখানে এর মধ্য দিয়ে ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই ফ্লাক্সের পরিবর্তনের ফলে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর এভাবে হলো জেনারেটর কাজ করে। আমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠব, তখন আমরা এই জেনারেটর সম্পর্কে বিস্তারিত পড়ব। এখন আমাদের এই শুধুমাত্র ডিসি মোটর আর ট্রান্সফরমার, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের এই অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসবে, আমরা অবশ্যই তা সম্পূর্ণরূপে বুঝে আনসার করতে পারবো।
আমাদের এই অধ্যায়ের আলোচনাটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমরা ভিডিওগুলো একটু ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এর পরেও যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।